স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে নো টু ড্রাগস, মাদককে না বলুন। বাড়িতে ফিরে দুজনে লাঞ্চ সারলাম। একটু পরেই হোমস কনসার্টে চলে গেল। তার শান্ত আত্মবিশ্বাসের ভাব দেখে মনে হচ্ছে এমন একটা সিদ্ধান্তে সে উপনীত হয়েছে যার দ্বারা সব ঘটনারই ব্যাখ্যা করা যায়। যদিও সে সিদ্ধান্ত যে কি এক পলকের জন্য আমি তা ভাবতে পারছি না। তাই কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এই রহস্যের যত রকমের চিন্তা মাথার মধ্যে ঘুরতে লাগলো। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। শার্লক হোমস বলেছে বিষ প্রয়োগে লোকটির মৃত্যু হয়েছে, কিন্তু তাহলে কার রক্ত মেঝের উপর পুরু হয়ে ছড়িয়েছিল? ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি, বা নিহতের কাছে এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে সে প্রতিপক্ষকে আঘাত করতে পারে। না, আর ভাবতে পারছি না। আমার দুর্বল শরীরে সকালবেলার পরিশ্রমের পর বেশ ক্লান্ত ছিলাম। এখন এইসব চিন্তা আরো ক্লান্ত করে তুলল। কিন্তু রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত ঘুমানো সম্ভব নয়। হোমস সন্ধ্যার পর একটু দেরি করেই ফিরল। টেবিলে রাখা ডিনার খেতে খেতে সে বলল, পূর্ব সঙ্গীত সম্পর্কে ডারউইন কি বলেছেন তোমার মনে পড়ে? তিনি বলেছেন কথা বলতে শেখার আগেই মানুষ গান গাইতে ও গান ভালোবাসতে শিখেছিল। সেই জন্যই বোধহয় গানের দ্বারা আমরা এতটা প্রভাবিত হই যে কুয়াশাচ্ছন্ন শতাব্দীতে পৃথিবী তার শৈশব অবস্থায় ছিল, তার অস্পষ্ট স্মৃতি এখনো আমাদের মনে বাসা বেঁধে আছে। প্রকৃতিকে জানতে হলে আমাদের ধারণাকেও প্রকৃতির মতো বড় করতে হবে। কিন্তু ব্যাপার কি বলো তো, তোমাকে যেন কেমন দেখাচ্ছে? ব্রিক্সটন রোডের ব্যাপারটা দেখছি তোমাকে খুবই বিচলিত করেছে। বুঝতে পারছে এখানে এমন একটা রহস্য রয়েছে যা কল্পনাকে উদ্দীপ্ত করে। যেখানে কল্পনা নেই সেখানে ভয়ও নেই। সন্ধ্যার কাগজটা পড়েছ কি? না, তাতে এই বিষয়ে একটা মোটামুটি ভালো বিবরণ দিয়েছে। তবে লোকটিকে তুলবার সময় একটি বিয়ের আংটি যে মেঝেতে পড়েছিল সে কথা লেখেনি। না লিখে ভালোই হয়েছে। কেন? এই বিজ্ঞাপনটা দেখো। ঘটনার ঠিক পরে যখন একটা লম্বা টেলিগ্রাম পাঠালাম আমেরিকায়, তখন সেই সঙ্গে এটাও সব কাগজে পাঠাবার ব্যবস্থা করেছিলাম। প্রাপ্তিস্তম্ভে লেখা, ব্রিক্সটন রোডে আজ সকালে হোয়াইট হার্ট ট্যাভার্ন ও অল্যান্ড গ্রেভের মধ্যবর্তী রাস্তায় একটি নিরেট সোনার বিয়ের আংটি পাওয়া গিয়েছে। আজ সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে 221B বেকার স্ট্রিটে ডক্টর ওয়াটসনের নিকট আবেদন করুন। তোমার নামটা ব্যবহার করেছি বলে ক্ষমা করো। আমার নাম ব্যবহার করলে ওইসব আম্মাকদের কেউ কেউ হয়তো চিনে ফেলতো।
আর অকারণে নাক গলাতো। ঠিক আছে, কিন্তু ধরো যদি কেউ আসে, আমার কাছে তো আংটি নেই। আলবাত আছে, এতেই কাজ চলবে, এটা অবিকল একই রকম। এই বিজ্ঞাপনের ফলে কে আসবে তুমি আশা করো? কেন? বাদামি কোট পরা লোকটি, চৌকো ডাগাওয়ালা জুতো পরা আমাদের সেই লাল মুখ বন্ধু স্বয়ং না এলে কোনো সাঙ্গাতকে পাঠাবে? এই কাজটাকে সে কি খুব বিপজ্জনক বলে মনে করবে না? মোটেই না। এই কেস সম্পর্কে আমার অভিমত যদি সত্য হয়, অবশ্য এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই, তাহলে সে লোকটি ওই আংটি হারানোর পরিবর্তে যে কোনো ঝুঁকি নেবেই। আমার মতে ড্রোভারের মৃতদেহের উপর ঝুঁকে পড়বার সময় সে আংটিটি ফেলে দেয়, কিন্তু তখন বুঝতে পারে না। এইবার ওই লোকটার জায়গায় নিজেকে বসাও। দ্বিতীয় চিন্তায় নিশ্চয়ই তার মনে হয়েছিল যে হয়তো ওই বাড়িটা থেকে চলে যাওয়ার পর পথেই কোথাও আংটিটা হারিয়ে গেছে। সে তখন কি করবে? হারানোর জিনিস প্রাপ্তির কলমে ওটার খবর দেখবার আশায় সে নিশ্চয়ই সান্ধ্যক সংবাদপত্রগুলি আগ্রহ সহকারে পড়বে। ফলে এই বিজ্ঞাপনের উপর তার চোখ পড়বেই। আনন্দে সে উল্লসিত হয়ে উঠবে। ফাঁদের কথা তার মনে পড়বে কেন? আংটি হারানোর সঙ্গে খুনের কোনো সম্পর্ক থাকতে পারে একথা ভাববার কোনো কারণই থাকতে পারে না। আসতেই সে চাইবে, সে নিশ্চয়ই আসবে। 1 ঘন্টার মধ্যেই তাকে আমরা দেখতে পাবো। তারপর তাকে মোকাবিলা করার ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও। তোমার সঙ্গে কোনো অস্ত্র আছে কি? পুরনো একটা সামরিক রিভলভার ও কয়েকটি কার্তুজ সঙ্গে আছে। সেটাকে পরিষ্কার করে গুলি ভরে রাখো। লোকটা বেপরোয়া হয়ে উঠবে। যদিও তাকে আমি অতর্কিত আক্রমণ করব, তো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো। শোবার ঘরে গিয়ে তার কথা মতো পিস্তল নিয়ে ফিরে এলাম। ষড়যন্ত্র ক্রমেই ঘনীভূত হচ্ছে। আমেরিকায় যে টেলিগ্রাম করেছিলাম, এইমাত্র তার জবাব এলো। এ কেসের ব্যাপারে আমার সিদ্ধান্ত নির্ভুল। সেটা কি? পরে বলবো। পিস্তলটা পকেটে রাখো। লোকটা এলে খুব সহজভাবে নিজের মতো করে কথা বলবে। আমি বাকিটা বুঝব। কঠোর দৃষ্টিতে তাকিয়ে তাকে যেন ভয় পাইয়ে দিও না। এখন 8টা বাজে। হ্যাঁ, সম্ভবত কয়েক মিনিটের মধ্যেই সে হাজির হবে। প্রায় কথা বলার সঙ্গে সঙ্গেই ঘন্টাটা বেজে উঠল। শুনতে পেলাম, ডক্টর ওয়াটসন কি এখানে থাকেন? একটা অস্পষ্ট কর্কশ কণ্ঠের প্রশ্ন কানে এলো। পরিচালিকার জবাব শুনতে পেলাম না, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এবং একজন কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পায়ের শব্দ অনিশ্চিত এবং এলোমেলো। কান পেতে শুনে আমার সঙ্গীর চোখে মুখে একটা বিস্ময়ের আভা খেলে গেল। পায়ের শব্দ ধীরে ধীরে প্যাসেজ পার হয়ে এলো। আস্তে দরজায় একটা টোকা পড়ল। ভেতরে আসুন। আমার ডাকে প্রত্যাশিত একটি দুর্ধর্ষ লোকের বদলে একটি কুঞ্চিত মুখ বৃদ্ধা ঘরে ঢুকল। সান্ধ্য দৈনিকখানা বের করে বুড়ি আমাদের বিজ্ঞাপনটা দেখালো। মশাইরা, এটাকে দেখেই এখানে এসেছি। ব্রিক্সটনের একটা সোনার বিয়ের আংটি। এটা আমার মেয়ের স্যারের আংটি। এই 12 মাস হলো তার বিয়ে হয়েছে। স্বামী রাজকীয় নৌবহরের সরকার। ফিরে এসে সে যখন দেখবে বউয়ের
হাতে আংটি নেই, তখন যে কি হবে আমি ভাবতেই পারছি না। ভালো সময় তার টানাটানি চলে, যখন মদে চুর হয় তখন কথাই নেই। কাল রাতে শ্যালি সার্কাস। এটা তার আংটি কি? যিশুকে ধন্যবাদ, আজ রাতে শ্যালি স্বস্তি পাবে এই আংটিটাই। তোমার ঠিকানা কি? 13 ডানটন স্ট্রিট, হাউন্ডস্টিচ। এখান থেকে অনেকটা পথ। কোন সার্কাস আর হাউন্ডিচের মধ্যে তো বেক্সটন রোড পড়ে না? ভদ্রলোক আমার ঠিকানা জানতে চেয়েছেন। শ্যালি থাকে ওদিকটায়। আর তোমার নাম? আমার নাম সয়ার। ছোট্ট জামাই আমার যতদিন সমুদ্রে থাকে খুব চালাক চতুর। কোম্পানি আর কোন সরকারের ওর মতো সুনাম নেই, কিন্তু মাটিতে পা দিলে মদের দোকানে গিয়ে। সঙ্গীর ইঙ্গিতে আমি বাধা দিয়ে বললাম, মিসেস সয়ার, এই তোমার আংটি। নিশ্চয়ই এটা তোমার মেয়ের। প্রকৃত মালিককে এটা ফিরিয়ে দিতে পারায় আমি খুশি। অনেক আশীর্বাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বুড়ি আংটিটা পকেটে ফেলে সিঁড়ি বেয়ে নেমে গেল। সঙ্গে সঙ্গে শার্লক হোমস লাফ দিয়ে উঠে তার ঘরে ছুটে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অলেস্টার আর গলা বন্ধ করে ফিরে এসে খুব তাড়াতাড়ি বলল, আমি ওর পিছনে পাও, ওর নিশ্চয়ই দলের লোক। ওর সঙ্গে গেলেই তার হদিশ মিলবে। আমার জন্য জেগে থেকো। জানালা দিয়ে আমি দেখতে পেলাম রাস্তার ওপার দিয়ে বুড়ি দুর্বল পায়ে এগিয়ে চলেছে, আর তার অনুসরণকারী কিছুটা দূর থেকে তার পিছু নিয়েছে। প্রায় 9টা নাগাদ সে বেরিয়ে গেল। কখন ফিরবে জানি না, তাই বোকার মতো বসে পাইপ টানতে টানতে বইয়ের পাতা উল্টাতে লাগলাম। 10টা বাজল। পরিচারিকার এবং গৃহকর্ত্রীর পায়ের শব্দ পেলাম। দরজার পাশ দিয়ে নিজের নিজের ঘরে চলে গেল। প্রায় 12টা নাগাদ খাট করে দরজায় শব্দ হলো। হোমস ঘরে ঢুকলো। ঘরে ঢোকা মাত্রই তার মুখ দেখে বুঝলাম কোনো কাজ হয়নি। কখনো বিরক্ত, কখনো ফুর্তি, এইভাবে সে পায়চারি করছে। তারপর হঠাৎই সে হো হো করে হেসে উঠল। হোমস, ব্যাপার কি? কিছু বলো। ও, ইচ্ছার বিরুদ্ধেও গল্পটা বলতে বাধা নেই। কিছুদের গিয়েই ওই জিপটি খোঁড়াতে আরম্ভ করল। সে থামল এবং একটা 4 চাকার গাড়িকে ডাকল। কোচম্যানকে খুব জোরেই ঠিকানাটা বলল, যদিও আমি ঠিকানাটা শোনার জন্য তার খুব কাছে এগিয়ে চলে গিয়েছিলাম। সে বেশ জোরেই 13 ডানটন স্ট্রিট, হাউন্ডডিচে যেতে বলল। ভাবলাম তাহলে তো সবই ঠিক। যাই হোক, তাকে গাড়ির ভেতর উঠতে দেখেই আমি পিছনে উঠে বসলাম। গোয়েন্দা মাত্রই এ কাজে খুব দক্ষ হতে হয়। গাড়ি ছুটে চলল। যখন গাড়িটা সেই রাস্তার মধ্যে ঢুকল এবং ধীরে ধীরে আস্তে হতে লাগলো, আমি লাফ দিয়ে নেমে পড়লাম এবং হাওয়া খাওয়ার ভঙ্গিতে রাস্তার ধারে হাঁটতে লাগলাম। কোচম্যান রাশ টেনে গাড়িটা থামালো।
লাফ দিয়ে নিচে নেমে দরজা খুলে দাঁড়ালো, কিন্তু গাড়ি থেকে নামল না কেউ। এগিয়ে গিয়ে দেখি সে পাগলের মতো গাড়ির ভেতরটা খুঁজছে আর নানা রকম অশ্রাব্য গালিগালাজ করছে। গাড়ির আরোহীর কোনো পাত্তাই পাওয়া গেল না। বেচারি তার ভাড়াটাও পাবে কিনা সন্দেহ। 13 নম্বরে খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়ির মালিক কেশু এক নামে এক সম্ভ্রান্ত ভদ্রলোক, এবং ও অঞ্চলে কেউ সয়ের নাম কখনো শোনেনি। তুমি কি বলতে চাও হোমস? ওই দুর্বল থুতথুরে বুড়ি তোমার বা গাড়োয়ানের অজ্ঞাতেই চলন্ত গাড়ি থেকে পালিয়েছে? বুড়ি জাহান্নামে যাক, আমরাই যে বুড়ি বনে গেছে। সে একটি কর্মঠ যুবক, অতুলনীয় অভিনেতা তো বটেই, তার রূপসজ্জা অননুকরণীয়। আমি যে তার পিছু নিয়েছি সেটা বুঝতে পেরেই সে কেটে পড়বার ওই পথ বেছে নিয়েছিল। বোঝা যাচ্ছে লোকটা একা নয়, তার এমন সব সাগরেদ আছে যারা তার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। আরে ডাক্তার, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আমার কথা শোনো, শুয়ে পড়োগে। সত্যি এর পরে এসব শুনে আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, কিছুই মাথায় আসছিল না। তার কথাই শুনলাম। জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে হোমসকে বসিয়ে রেখে আমি চলে গেলাম। অনেক রাত পর্যন্ত তার বেহালার নিচু করুণ আর্তনাদ আমার কানে এলো। পরদিন সকালে প্রাতরাশ খেতে খেতে শার্লক হোমস ও আমি অনেকগুলো খবরের কাগজের বিবরণ পড়লাম। তার মধ্যে বেশিরভাগই লরিস্টন গার্ডেন্সের রহস্য নিয়ে। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া গেল সেটি হলো স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার গ্রেগসনের তৎপরতায় একটি তথ্য সামনে এসেছে। আমেরিকান মৃত ব্যক্তিটি তার ব্যক্তিগত সচিব মিস্টার জোসেফ স্ট্যাঙ্গারসনের সঙ্গে ইউরোপ ভ্রমণে বেরিয়েছিলেন এবং এই মহানগরীতে এসে কাম্বারওয়েলের অন্তর্গত টকওয়ে টেরেসের ম্যাডাম চার্পেন্টিয়ারের বোর্ডিং হাউসে থাকতেন। লিভারপুল এক্সপ্রেস ধরবার জন্য গৃহকর্ত্রীকে বিদায় সম্ভাষণ জানিয়ে ইউস্টন স্টেশনে যান এবং তাদেরকে প্ল্যাটফর্মে দেখাও গিয়েছিল, কিন্তু তারপর থেকে লরিস্টন গার্ডেন্সের মৃতদেহ আবিষ্কারের পূর্ব পর্যন্ত তার কিছুই জানা যায়নি। আমি তোমাকে বলেছিলাম যা কিছুই ঘটুক লেস্ট্রেড আর গ্রেগসনে দইটুকু মারবে। দেখা যাক কি হয়, তার উপরেই তো সব নির্ভর করছে। হ্যাঁ ভগবান, মোটেই তার নয়। লোকটি ধরা পড়লে ওদের জন্যই ধরা পড়বে, আর সে যদি পালিয়ে যায় সে ওদের চেষ্টা সত্ত্বেও যাবে। এ হচ্ছে, আমরা জিতলেও ভেড়ের ভেড়ে, হারলেও ভেড়ের ভেড়ে। ওরা যা করবে তাতেই লোক বাবা দেবে। আমাকে অবাক করে হঠাৎই সিঁড়িতে কতক দুমদাম ধূপধাপ পায়ের শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে গৃহকর্ত্রীর কিছু বিরক্তিসূচক বাণীও কানে এলো, এবং মুহূর্ত মধ্যে অত্যন্ত নোংরা একদল বাউন্ডুলের ছেলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। কি ব্যাপার? এটা হচ্ছে গোয়েন্দা পুলিশ বাহিনী, বেকার স্ট্রিট ডিভিশন। সোজা হয়ে দাঁড়াও। ভবিষ্যতে শুধু ওই গিলসকে ভেতরে পাঠাবে খবর দিতে, বাকিটা সব রাস্তায় অপেক্ষা করবে। কোনো খবর পেয়েছ ওই গিলস? না স্যার, পাইনি। পাবে সে আশা আমি করে নেই। কাজ চালিয়ে যাও।
এই নাও তোমাদের প্রত্যেকের 1 শিলিং করে। এখন চলে যাও, এরপর ভালো খবর নিয়ে আসবে। সরকারি লোক দেখলেই লোকের ঠোঁট বন্ধ হয়ে যায়। এই বাচ্চাগুলো সব জায়গায় যায়, সব কথা শোনে, ওদের বুদ্ধিও সূচের মতো তীক্ষ্ণ, শুধু প্রয়োজন ওদের গড়ে তোলা। তুমি কি ব্রিক্সটন কেসে ওদের লাগিয়েছ? হ্যাঁ, একটা জিনিস আমি সঠিক জানতে চাই, অবশ্য সেটা সময় সাপেক্ষ মাত্র। আরে এখনই কিছু নতুন সংবাদ শুনতে পাবে। রাস্তা দিয়ে গ্রেকশন আসছে, তার চকমকে খুশি উপচে পড়ছে। জানি এখানেই আসবে। হ্যাঁ, ওই তো নাড়িছে, এসে গেছে। মিস্টার শার্লক হোমস, বন্ধু, আমাকে অভিনন্দন জানান। সবকিছু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলেছি। তবে কি ঠিক পথে চলেছ বলে মনে হয়? ঠিক পথ? লোকটাকে হাতকড়া পরিয়ে ফেলেছি। তার নাম কি? মাননীয়া মহারানীর নৌ বিভাগের সরকারি লেফটেন্যান্ট আর্থার চারপেন্টিয়ার। বসো, সিগারেট খাও। কি করে এত কাণ্ড করলে জানতে কৌতূহল হচ্ছে। হুইস্কি আর জল চাই কি? পেলে মন্দ হতো না। গত 2-1 দিন যা পরিশ্রম গেছে, শরীর একেবারে ভেঙে পড়েছে। শারীরিক পরিশ্রম যত নয়, তার চাইতে বেশি চাপ পড়েছে মনের উপর। মিস্টার শার্লক হোমস, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমরা দুজনেই তো মস্তিষ্কের কারবারি। আমাকে বড় বেশি সম্মান দেয়া হচ্ছে। যাক, এরকম একটা সন্তোষজনক ফল কিভাবে লাভ করলে খুলে ভালো তো শুনি। মজার ব্যাপার কি জানেন? নিজেকে খুব চালাক ভাবলে কি হবে? ওই বোকা লেস্টেড একেবারেই ভুল পথ ধরেছে। সে খুঁজে বেড়াচ্ছে সচিব স্ট্যাঙ্গারসনকে, অথচ এই অপরাধের সঙ্গে সে কতটুকু জড়িত। এতদিনে সে যে তাকে পাকড়াও করেছে তাতে কোনো সন্দেহ নেই। তোমার সূত্রটি কেমন করে পেলে? আচ্ছা, মৃত লোকটির পাশের টুপিটার কথা আপনার মনে আছে কি? হ্যাঁ, 129 কাম্বারওয়েল রোডের জন আন্ডারউড অ্যান্ড সন্স দ্বারা প্রস্তুত। আপনিও যে সেটা লক্ষ্য করেছেন তা ভাবেনি। আপনি কি সেখানে গিয়েছিলেন? না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে যত তুচ্ছই মনে হোক, সুযোগকে অবহেলা করতে নেই। যে নিজে বড় তার কাছে কিছুই তুচ্ছ নয়। যাক, আমি আন্ডার রোডের কাছে গিয়ে জানতে চাইলাম ওই মাপে ও ওই বিবরণের কোন টুপি সে বিক্রি করেছে কি না। খাতাপত্র উল্টাতেই পেয়ে গেলাম টুপিটা সে পাঠিয়েছিল টর্কওয়ে টেরেসের চারপেন্টিয়াস বোর্ডিং এস্টাবলিশমেন্টের মিস্টার ড্রেভারকে। সেখানেই তার ঠিকানা পেলাম। চতর, খুব চতর। তারপর কি হলো? তারপর সেই ঠিকানায় গিয়ে ম্যাডাম চারপেন্টিয়ারের সঙ্গে দেখা করলাম। তার মেয়ের নাম এলিস এবং ছেলের নাম আর্থার, অর্থাৎ যাকে গ্রেপ্তার করেছি। আর্থার তখন সেখানে ছিল না। ম্যাডাম চারপেন্টিয়ার আর এলিস ছিল। মেয়েটি অপূর্ব সুন্দরী, চোখ দুটো
লাল। দেখেই বুঝলাম এরা অনেক কিছু জানে। জিজ্ঞাসা করলাম, আপনার প্রাক্তন বোর্ডার মিস্টার ট্রেভারের রহস্যজনক মৃত্যু হয়েছে, নিশ্চয়ই তা জানেন? তাহলে বলুন, তাকে শেষ এখানে কখন দেখেন? সম্ভবত সে ট্রেন ধরার জন্য এখান থেকে বেরিয়ে থাকবে। ম্যাডাম তখন বললেন রাত 8টায়, কিন্তু তার মেয়ে তখন তার মাকে বলল যে আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই, আর্থারের কথা সবকিছু যা সত্য বলাই ভালো। আমিও তখন বললাম, হ্যাঁ, তার ছেলে যদি নির্দোষ হয় তবে কোনো চিন্তার কারণ নেই, আপনি বলুন। তখন ম্যাডাম চারপেন্টিয়াস বললেন, মিস্টার রিভার ও তার সচিব মিস্টার স্ট্যাঙ্গারসন ইউরোপ ভ্রমণে বেরিয়ে তার এখানে আসেন থাকার জন্য। তিনি তাদের ভাড়া দেন দৈনিক 1 পাউন্ড হিসাবে, সপ্তাহে 14 পাউন্ড। ভাড়ার হিসাবে বেশ ভালোই, কিন্তু মিস্টার ড্রেভার লোকটি মোটেই ভালো নন। প্রথম দিন থেকেই মদে চুর হয়ে থাকতেন এবং বাড়ির পরিচারিকাদের সঙ্গে তার চালচলন দৃষ্টিকটু ও বেআব্রু ছিল, এবং মেয়ে এলিসের সঙ্গেও মাঝে মধ্যেই অভব্য আচরণ করতেন। তার ছেলে তখন বাইরে ছিল এবং ছেলেকে নৌ বিভাগের পাঠাবার খরচও প্রচুর বলে এসব সত্ত্বেও তিনি তাকে থাকতে দিচ্ছিলেন। কিন্তু সহ্যের সীমা যখন চরমে উঠল, তিনি তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিলেন। তারা চলে গেল এবং তার মনটাও হালকা হলো। সেই সময় তার ছেলে অর্থাৎ বাড়িতে ফিরে এলো। তিনি তাকে এসব কিছুই জানালেন না, কেননা তার ছেলে বেশ বদরাগী। 1 ঘন্টা হয়েছে কি হয়নি, আবার দরজায় বেল বেজে উঠল এবং খুলে দেখলেন মিস্টার ড্রেভার মদে একেবারে চুর হয়ে আছেন। ঘরে ঢুকে ট্রেন না পাওয়ার কিছু অবান্তর কথা বললেন। তারপর এলিসের দিকে তাকিয়ে বললেন, তার অনেক টাকা আছে, এলিসকে সে রানীর মতো রাখবে এবং তার সঙ্গে পালিয়ে যেতে। এলিস তখন ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে তিনি তার হাত ধরে দরজার দিকে টানতে লাগলেন, আর ঠিক সেই মুহূর্তেই আর্থার ঘরে ঢুকল। ম্যাডাম চারপেন্টিয়ার তখন ভয়ে আতঙ্কে সরে এলেন। প্রচুর কটূক্তি ও ধস্তাধস্তির শব্দ শুনলেন। তারপর দেখলেন তার ছেলে আর্থার লাঠি হাতে দরজায় দাঁড়িয়ে আছে। ছেলে বলল, বদমাশটা আর কখনো মনে হয় আমাদের বিরক্ত করবেন না, কিন্তু একবার গিয়ে দেখতে হবে সে কি করে। এই কথা বলি আর্থার বেরিয়ে গেল লাঠি ও টুপিটা পরে, এবং পরের দিনই ম্যাডাম মিস্টার ট্রেভারের রহস্যজনক মৃত্যুর খবর শুনলেন। এই কথা বলে ম্যাডাম কান্নায় ভেঙে পড়লেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, তার ছেলে আর্থার কখন ফিরেছিল? ম্যাডাম বললেন, তিনি জানেন না, কেননা তিনি 11টায় শুয়ে পড়েন, তখনও সে ফিরেনি। আমি তখন বুঝলাম আর্থার মোটামুটি 4-5 ঘন্টা বাইরে ছিল। এই সব কিছুই আমি শর্ট হ্যান্ডে নোট করে নিয়েছিলাম, যাতে কোনো ভুলের সম্ভাবনা না থাকে। এরপর আর সেখানে থাকার প্রয়োজন ছিল না। খুব এই উত্তেজনাপূর্ণ। তারপর কি করলে? দুজন অফিসারকে নিয়ে লেফটেন্যান্ট আর্থার চারপেন্টিয়ার কোথায় আছে খোঁজ করে তাকে গ্রেপ্তার করলাম। তার কাছ থেকে ওই লাঠিটাও পাওয়া গেছে, একটা ভারী ওক কাঠের
মুগুর বিশেষ। গ্রেপ্তার করার পর সে একটা বিবৃতি দিয়েছে, নিজেই বলেছে মনে হচ্ছে তাকে ওই বাজি ড্রাইভারের মৃত্যুর জন্য গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু সে নির্দোষ। সেদিন রাতে ড্রাইভারকে সে কিছু দূর অনুসরণ করে, ড্রাইভার ব্যাপারটা বুঝতে পারে এবং একটা গাড়িতে উঠে চলে যায়। তখন সে আবার বাড়ির দিকে ফেরে। এই সময় এক পুরনো জাহাজি বন্ধুর সঙ্গে দেখা হলে তার সঙ্গে অনেকটা পথ হাঁটে। আমি তখন জানতে চাইলাম সেই পুরনো জাহাজি বন্ধু কোথায়। তখন সে কোনো সৎ উত্তর দিতে পারেনি। এতেই আমাদের সন্দেহ বদ্ধমূল হলো যে আর্থারই। খুবই স্বাভাবিক। তাহলে তোমার বক্তব্যটা কি? দেখুন, আমার বক্তব্য যে ব্রেক্সটন রোড পর্যন্ত ড্রাইভারকে অনুসরণ করে আর্থার। সেখানে পৌঁছে দুজনের মধ্যে আবার ঝগড়া বাঁধে। এই সময় ড্রাইভারের পেটে লাঠির আঘাত লাগে এবং সে মারা যায়, কিন্তু আঘাতের কোনো চিহ্ন মৃতদেহে পড়ে না। বৃষ্টির রাত, কেউ কোথাও ছিল না। চার্পেন্টিয়ার মৃতদেহটাকে টানতে টানতে খালি বাড়িতে নিয়ে যায়, আর মোমবাতি, রক্ত, দেয়ালে লেখা এবং আংটি, এই সব পুলিশকে ভুল পথে চালাবার ধোঁকা হতে পারে। চমৎকার গ্রেগসন, সত্যি বেশ ভালোই চালাচ্ছ। তোমাকে আরো বড় কিছু না বানিয়ে ছাড়ছি না। সমস্ত ব্যাপারটা বেশ ভালোভাবে গুছিয়ে এনেছি বলে আমার খুব গর্ব হচ্ছে। সব ব্যাপারটাই নাটে ঘাটে মিলে যাচ্ছে। লেস্ট্রেড যে ভুল পথে ঘুরে মরছে সেটা ভেবেই আমার আরো বেশি মজা লাগছে। আমার ধারণা সে বেশি দূর এগোতে পারবে না। ঠিক এই সময়ে মিস্টার লেস্ট্রেড ঘরে প্রবেশ করলেন। তার পোশাক এলোমেলো ও ময়লা। স্পষ্টই বোঝা গেল সে শার্লক হোমসের সঙ্গে পরামর্শ করতে এসেছিল। সহকর্মীকে দেখেই কেমন যেন বিব্রত ও মোহমান হয়ে পড়ল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে কি করবে বুঝতে না পেরে টুপিটা হাতাতে লাগলো। অবশেষে বলল, একটা অসাধারণ কেস, একটা দুর্বোধ্য ব্যাপার। তোমার তাই মনে হচ্ছে বুঝি? আমি জানতাম তুমি ওই সিদ্ধান্তেই পৌঁছবে। সজীব, মিস্টার জোসেফ স্ট্যাঙ্গারসনের খোঁজ পেয়েছ কি? আজ সকাল 6টা নাগাদ হ্যালিডেজ প্রাইভেট হোটেলে মিস্টার জোসেফ স্ট্যাঙ্গারসন খুন হয়েছেন।